গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই ছোট্ট চ্যানেলে। আমি সবসময় ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই, আর তারপর আপনাকে সেই টপিক সম্বন্ধে আলোচনা করি, আর আপনাদের সামনে রিলেট করার চেষ্টা করি যে অখণ্ড ভারত কেন আমাদের জন্য প্রয়োজনীয়, কেন আমাদেরকে এই উদ্দেশ্যে কাজ করতে হবে। দেখুন এই ভিডিওটা। नाउ पिछले कुछ हफ्तों में ग्रेटर नेपाल ये दो वर्ड्स काफी डिस्कशन में रहे हैं क्योंकि नेपाल के जो नए प्रधानमंत्री हैं बलेंद्र शाह, इनकी एक फोटो है काफी फेमस जो सोशल मीडिया पे काफी वायरल हुई है। साल 2023 में इन्होंने ये फोटो अपलोड करी थी सोशल मीडिया में, जहां पर ये दिखा रहे हैं कि इनके ऑफिस में एक ग्रेटर नेपाल का मैप लग चुका है। आप नोट करिए, ये किसी भी नेपाली मैप से ज्यादा आपको एक्सपेंडेड दिखेगा। इस मैप के अंदर क्लेम किया जा रहा है पार्ट्स ऑफ हिमाचल प्रदेश, उत्तराखंड, जम्मू कश्मीर के कुछ हिस्से को भी क्लेम किया जा रहा है। पार्ट ऑफ उत्तर प्रदेश, यूपी के एक बहुत बड़े पार्ट को क्लेम किया जा रहा है। पूरे सिक्किम को क्लेम किया जा रहा है। आधे बिहार को, आधे बंगाल को और इवन आधे आसाम को क्लेम किया जा रहा है इस ग्रेटर नेपाल के मैप में। नाउ क्वेश्चन ऑफ कोर्स यहाँ पर यह है कि जिस आदमी ने इस ग्रेटर नेपाल मैप को अपने ऑफिस में लगाया था, राइट नाउ ही इज द प्राइम मिनिस्टर ऑफ नेपाल। तो इनकी विचारधारा क्या रहने वाली है? क्या ऑलरेडी जो नेपाल ने भारत के कई हिस्सों पर क्लेम करना स्टार्ट कर दिया है, क्या उन क्लेम्स को ये इन द फ्यूचर बढ़ाएंगे? और क्या अब ये नेपाली पॉलिटिक्स में एक नया टैक्टिक बन जाएगा कि जब भी नेपाल की इकोनॉमी, इनके इंफ्रास्ट्रक्चर की जो प्रॉब्लम्स हैं, इनसे लोगों का ध्यान भटकाना हो तो ये लोग प्राइमरली फोकस करना स्टार्ट कर देंगे भारत की टेरिटरीज पर और अपनी जनता को ये बोलेंगे कि इंडिया की टेरिटरीज एक बार इनको मिल जाए तब नेपाल बिल्कुल महान बन जाएगा। ये ग्रेटर नेपाल का जो ये कॉन्सेप्ट है, ये जेन्युइनली एक बड़ा चैलेंज रहने वाला है भारत नेपाल रिलेशंस के बीच में आने वाले कई सालों तक। ইনি হলেন বলেন্দ্র শাহ, নেপালের নতুন প্রধানমন্ত্রী, ইয়াং প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রধানমন্ত্রী। দেখুন, আমি নিজে পার্সোনালি মনে করি যে 30 বছর, 35 বছর কোনো কোনো লোককে, 30, 35, 40 বছর, এমনকি 50 বছর বয়সেও কোনো লোককে প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। কারণ 50 বছর বয়স পর্যন্ত তোমার তো বুঝতেই লেগে যায় যে জিও পলিটিক্সটা আসল জিনিসটা কি, তাই না? 50 বছর বয়সে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে বড়লোক করে তোলা, নিজের পরিবারকে বড়লোক করে তোলা, নিজের জন্য একটা ব্যবসা দাঁড় করানো। 50, 55, 52, মেবি 58 এই সময় পর্যন্ত। তারপর আমার এইটা মনে হয়, যদি কেউ পলিটিক্সে নিজের ক্যারিয়ার পারসিউ করতে চায়, তাহলে আমার মনে হয় তাকে সবার প্রথমে কাউন্সিলর হওয়া উচিত, তারপর এমএলএ হওয়া উচিত, তারপর এমপি হওয়া উচিত। মানে ছোট্ট একটা ওয়ার্ডকে আগে গভর্ন করে দেখানো উচিত গভর্নমেন্টকে যে আমি খুব ভালো গভর্নর। ওকে, দেন তোমার করা উচিত এমএলএ হওয়া উচিত, তারপর একটা এমপি মানে একটা জেলার হাফ পোর্শনকে গভর্ন করে দেখানো উচিত যে হ্যাঁ আমি পারি। ঠিক আছে, তারপর তুমি মন্ত্রী হওয়ার যোগ্যতা, মানে মন্ত্রী যখন তুমি হতে পারবে, ধরুন কয়লা মন্ত্রী হলেন কিংবা একটা ভারতবর্ষের মন্ত্রী হলেন, সাপোজ লাইক শিক্ষামন্ত্রী হলেন, তখন তুমি দেখাতে পারবে গভর্নমেন্টকে যে হ্যাঁ আমি ভারতবর্ষের কিংবা আমার নিজের দেশের একটা ডিভিশনকে খুব থরলি এবং খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। যখন তুমি এটা করবে তখন তোমার কাছে একটা আইডিয়া হয়ে যাবে যে মাল্টিপল সেক্টরকে কিভাবে হ্যান্ডেল করব, মাল্টিপল সেক্টরে যে সমস্ত পলিটিক্স আছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করব। এই ধাপগুলো কমপ্লিট না করলে না প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, একদম উচিত নয়। আর এই কারণেই আমাদের দেশে মিস্টার পাপ্পু কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবে না। আমাদের দেশে আজ পর্যন্ত যে প্রধানমন্ত্রী হয়েছে তারা অ্যাটলিস্ট এমপি থেকে তারপরে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু এই স্ট্রাকচারটা যে কোনো স্টেবল দেশে ফলো করা হয়, বিট ইউনাইটেড কিংডম, বিট ইউএসএ, বিট জাপান, চায়না, ইয়েস চায়নাতেও, হ্যাঁ, আর বিট ইন্ডিয়া, ইভেন পাকিস্তানেও এটা ফলো করা হয়। কিন্তু এই পুচকে পুচকে দেশগুলো যারা মানে অতিরিক্ত অ্যাড্রেনালিন রাশে চলে, তাদের মধ্যে এগুলো ফলো করে না। তাদের মধ্যেই হট করে গান করছে, পপুলার হয়ে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। মানে মানে কে বানাচ্ছে এদেরকে প্রধানমন্ত্রী? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে নেপালের প্রত্যেকটা গ্রামে বলেন্দ্র শাহের র‍্যাপ চলে? বলতে পারবেন না। নেপালের প্রতিটা মানুষ বলেন্দ্র শাহের র‍্যাপ শুনেছে? শোনেনি। বলেন্দ্র শাহের র‍্যাপ কারা শুনেছে? আমেরিকানসরা শুনেছে বলেন্দ্র শাহের র‍্যাপ। ঠিক এই ধরনের লোককেই
ইউক্রেনের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল, যার নাম কি, আরে নাম ভুলে গেলাম কমেডিয়ানটা, ও একটা ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম, যাই হোক, ইউ সি হিম হিয়ার, ইউ সি হিম হিয়ার, ইনিও আগে কমেডিয়ান ছিলেন, ইনাকেও প্রধানমন্ত্রী বানানো হয়েছে। না লুক অ্যাট ইউক্রেন, ডিজাস্টার, ধ্বংস হয়ে গেছে ইউক্রেন, কিচ্ছু নাই ইউক্রেনে, এখন আর কেউ ইউক্রেন নিয়ে কথা বলে না। এখনো সব জায়গায় গিয়ে 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 ডিলে বসতো, যে এরকম করে এরকম করে, ডিল হয় না রে ভাই এরকম করে ঝগড়া করে। কে বোঝাবে এই সমস্ত লোকেদেরকে যে ভারত বিরোধিতা করলে তুমি ধ্বংস হওয়া ছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ডিপ 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 ইন নেচার, ভেরি ডিপ ইন নেচার। আমরা পার্টিকুলারলি ইন্ডিয়ানরা এটা চাই যে আমাদের প্রতিবেশীগুলো ডেভেলপ করুক, যাতে করে আমরা, আমাদের উপরও বার্ডেন কমে যাবে এবং আমরা একটা ভালো বিজনেস রিলেশন গড়ে তুলতে পারবো। কিন্তু এই প্রতিবেশীগুলোর মধ্যে যে সমস্ত ইউনুসের মতো লোক আছে, ওসমান হাদির মতো লোক আছে, এবং হজরত হাসনাত আবদুল্লাহর মতো লোক আছে, যারা সামান্য কিছু টাকায়, এবং নেপালে বলেন্দ্র শাহের মতো লোক আছে, যারা সামান্য সামান্য কিছু টাকায় নিজেকে বিকিয়ে দিচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছেন না যে এরা নিজেকে বিকানোর বদলে নিজেদের দেশকে বিকিয়ে দিচ্ছে। মইজু ছিল, মইজু, মালদ্বীপসে মইজু ছিল। মইজু আগে কি করতো, কি লেভেলে ভারত বিরোধিতা, এই করে দেবো, ওই করে দেবো, ভারতে অ্যাটাক করে দেবো, ওই করে দেবো। ওখানকার লোকেদের মধ্যে বলি, সালে এত ছোট দেশে ভারতে অ্যাটাক করে দিবে, এত বড় বড় কথা বলছে। মইজু কিন্তু জানতো যে তো পরে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে প্রাইম মিনিস্টারের পা চেটে দেবো, মোদির পা চাটতেই হবে। এখন মইজু কি বলছিল তখন, যে আমরা ইয়েতে কি করব, আপনাদের দেশে নাচ করবো, রাস্তায় রাস্তায় নাচ করে বেড়াবো, যাতে করে আপনারা আমাদের মালদ্বীপে আসেন। ইসলামে কিন্তু মালদ্বীপ হয়েছে ইসলামিক কান্ট্রি, আর ইসলামে কিন্তু নাচ গান কিন্তু সম্পূর্ণ অ্যান্টি, কিন্তু মইজু বলছে আমরা ভারতে এসে নাচ করবো যাতে ভারতীয়রা মালদ্বীপে আসে। এটা আসল সত্য। ওরা নিজের দেশে ভারত বিরোধিতা করে দেশে আসে, তারপর এসে লুকিয়ে লুকিয়ে আমাদের পায়ে পড়ে যায়। দাদা প্লিজ প্লিজ, দাদা প্লিজ। কারণ যখন ওরা ভারত বিরোধিতা করে, তখন ওরা ফরেন ফান্ডিং পায়, আমেরিকা থেকে, চায়না থেকে। এবার যখনই ওরা উঠে চলে আসে, প্রধানমন্ত্রী হয়ে যায়, তখন ওরা পাক্কারে পড়ে আমাদের ডিপ স্টেটে। তখন আমরা যাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তখন ওদেরকে বোঝায় যে স্যার, পৃথিবীটা না গোল নয়, পৃথিবীটা হচ্ছে স্কোয়ার, চারকোনা। আপনি এখানে বেশি লাফাবেন, আপনাকে কোনারে ঢুকিয়ে দিব, পাবেন না কোনো কিছু। দেখুন তারেক রহমান কিরকম শান্ত হয়ে গেছে, ওকে আমরা সেট করেছি অ্যাজ এ প্রধানমন্ত্রী, তারেক রহমানকে। এখন বাংলাদেশ স্টেবল হয়ে গেছে। এই জায়গাটায় আসলে যুদ্ধ চলছে র, সিআইএ, এমএসএস, আর মাঝে মাঝে M16। সিআইএর প্রথম উদ্দেশ্য হলো ভারতকে শেষ করে দেওয়া, ভারতকে বরবাদ করা। এটা নট অনলি ভারত, সিআইএর প্রথম উদ্দেশ্য হচ্ছে চায়নাকে বরবাদ করা। মানে সেকেন্ড বলবো না, প্রথমের পাশের উদ্দেশ্য হচ্ছে, আরেকটা প্রথম উদ্দেশ্য হচ্ছে ভারতকে বরবাদ করা। কারণ এই দুটো কান্ট্রি যদি একসঙ্গে দাঁড়িয়ে যায় স্ট্রং হয়ে, তাহলে আমেরিকা, ব্রিটেন, আর যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রি কোনো অস্তিত্ব থাকবে না, কোনো রকম কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, ইউটিউবটা অবভিয়াসলি ওনারা বানিয়েছেন। এখন চায়নাতে কিন্তু ইউটিউব নাই। এখন যদি এরকম হয়, ইন্ডিয়াতে ইউটিউব ব্যান্ড হয়ে গেল, আর ইন্ডিয়ান লোকেরা নিজেদের নিজেদের ইউটিউব চালাচ্ছে, নিজেদের ফেসবুক চালাচ্ছে, নিজেদের ইনস্টাগ্রাম চালাচ্ছে, তাহলে আমেরিকায় যাবে কোথায়? কি বেঁচে খাবে? কি বেঁচে খাবে আমেরিকা? কটা মানুষ ভারতবর্ষে আমেরিকান কাপড় পরে, আমেরিকান ফোন ব্যবহার করে, আমেরিকান টুলস ব্যবহার করে? কেউ করে না। আপনি যতই আপনার আমার কথা শুনে খারাপ লাগুক, আপনার রিয়েল বিজনেস বিগত 5 থেকে 6 হাজার বছর আগে ধরে চায়নার সাথে। আপনার ঘরে দেখবেন 20% প্রোডাক্ট অ্যাটলিস্ট মিনিমাম চাইনিজ পাবেন, 20% প্রোডাক্ট চাইনিজ পাবেন, বাকি 80% প্রোডাক্ট আপনি আপনার ঘরে ইন্ডিয়ানই পাবেন, যার উপরে কোনোভাবেই লেখা নেই মেক ইন ইন্ডিয়া, কিন্তু ওগুলো সব ইন্ডিয়ান। এই জিনিসগুলো বুঝতে হবে যে ভারত কেবল আর কেবলমাত্র না, মানে কি বলবো, পাওয়ার ফ্লন্ট করে না, কিন্তু উই আর পাওয়ারফুল, এক্সট্রিম লেভেলে পাওয়ারফুল। নেপাল হোক, বাংলাদেশ হোক, এরা কোনো রকম ভাবে পাওয়ার কনসেন্ট্রেশনের দিক দিয়ে পৃথিবীর কোনো র্যাঙ্কেই আসে না। আসে হয়তো 55, 56 কিংবা 88, 85 নম্বর র্যাঙ্কে, আসে না। এবার ওরা যদি আমাদের সঙ্গে দেশ বিরোধিতা করতে আসে, আর ওদের মতো যদি কোনো পাগলা মানে
আমিও তো ইয়াং, যদি প্রধানমন্ত্রী হয়ে যায় হঠাৎ করে, হ্যাঁ মানে আমাকে এসে প্রধানমন্ত্রী বলছে, তো আমি কি করবো বলুন তো? ঠুকে দেবো একদম। কিন্তু অবভিয়াসলি ওদের থেকে আমার পড়াশোনা অনেক বেশি ডিপ। আমি কি ওদেরকে ডাইরেক্ট যুদ্ধে নিয়ে যাবো? একদমই না। প্রথমে ওদের ইকোনমি ধ্বংস করবো। ওদের সময় লাগবে, 10 বছর সময় লাগবে। যে বাংলাদেশের ইকোনমি তো শেষ হয়ে গেছে অলরেডি। সেটা আমরা করিনি, সেটা বাংলাদেশের নিজের লোকেরা, নাম কি ওর, ইউনিস, ওসমান হাদি, হাসনাদ আবদুল্লাহ এবং জামাত, বাংলাদেশি ইসলামিক টেররিস্ট যারা আছে তারা করেছে। আমেরিকার কাছ থেকে, চায়নার কাছ থেকে টাকা খেয়ে ওটা চাইনিজ লোকেরা করিয়েছে। তার পিছনে কারণ, প্রধান কারণ এটা ছিল যে বাংলাদেশ গার্মেন্ট সেক্টরে লিডিং পজিশনে চলে আসছিল শেখ হাসিনার আন্ডারে। তাতে করে চায়নার উপর বিশাল বড় এফেক্ট পড়ে, মানে হ্যাম্পার হয়ে যেত চায়নার বিজনেস। আর চায়না কোনোভাবেই চায় না। তখন চায়না আমাদের কাছে আসলো যে দেখো দাদা, এরকম এরকম ব্যাপার, যে হয়তো কিন্তু আমাদের বিজনেস ফুটে যাবে। ইন্ডিয়া বললো কিন্তু আমরা কিন্তু এগুলোর মধ্যে নাই ভাই, তুই যা করবি কর। করলো চায়না। চায়না হাওয়া দিল অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্টকে। চায়না এবং আমেরিকা দুজনেই হাওয়া দিয়েছে। আমেরিকার গোল ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড দখল করা, এবং চায়নার গোল ছিল আপনাদের যে গার্মেন্ট সেক্টর আছে সেটাকে ধ্বংস করে দেওয়া। বাট উই কনফার্ম শেখ হাসিনা যে দেখুন এরকম এরকম হয়ে যাবে, আপনি কিন্তু ব্যাপারটা বুঝুন। বিট শেখ হাসিনা, বিট নাম কি তারেক রহমান, বিট তোর ইউনিস, ডিপ ইনটু বাংলাদেশ দে ওয়ান্ট টু কিল আস। তারা এরকম ভাবে যে প্রতিটা ভারতীয়কে আমাদেরকে মেরে ফেলতে হবে, প্রো ইন্ডিয়ান যারা আছে, সে শেখ হাসিনা হোক, যে হোক, শেখ মুজিবুর রহমান, যে কেউ না হোক, ঠিক আছে? কারণ প্রত্যেকেই চাই, প্রতিটা বাংলাদেশি চাই আমাদেরকে মেরে ফেলতে। এটা আমরা ভালো করে বুঝি। তবুও আমরা বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে কিন্তু এরকম একটা কিছু হতে চলেছে। শেখ হাসিনা শোনেনি, ফাঁদে পা দিয়েছে, চায়নার ফাঁদে পা দিয়েছে। নিজেদের সব থেকে বড়, আপনাদের মতো মূর্খ লোকেরা বাংলাদেশের এই 5 লাখ ইউথ যারা বাংলাদেশের পুরো ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিল। এবার বাংলাদেশ ধীরে 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 অন্ধকারের দিকে চলে যাবে। কারণ আপনাদের মানে তারেক রহমান উইল বি সো বিজি টু অর্গানাইজিং দ্য পার্লামেন্ট, নিজের পার্লামেন্টকে অর্গানাইজ করতে এত বিজি হয়ে যাবে যে নিজের দেশকে কিভাবে অর্গানাইজ করবে সেভাবে কাজ করতে পারবে না। এবং যার থ্রু দিয়ে জামাতিরা কি করবে, ভারত বাংলাদেশে হিন্দু হত্যা চালাতে থাকবে। এইবার ধীরে 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 আমরা কি করবো, আমরা একটা পিওর হিন্দু লিডার খুঁজবো বাংলাদেশে, এবার যাকে আমরা হাওয়া দিব। অ্যান্ড ওয়ান্স সাডেনলি ইউল সি হিউজ, বাংলাদেশিদেরকে বলছি, হিউজ অ্যান্টি বাংলাদেশি মুভমেন্ট উইদিন বাংলাদেশ। ওদিকে চাকমারা করবে আর এদিকে রংপুরে হিন্দুরা করবে। ঠিক এই কাজটাই আমরা বালুচিস্তানে করেছি, ঠিক এই কাজটাই আমরা বালুচিস্তানে করেছি। এখন পাকিস্তান পুরো শেষের পথে গেছে, ধ্বংস হয়ে গেছে পাকিস্তান। এখন খালি সময়ের অপেক্ষা, কিছুদিন আর কিছুদিন। বিনা গুলি চালিয়ে পাকিস্তানকে টুকরো টুকরো করে দেব, বিনা একটা গুলি চালিয়ে। এভাবে আমাদের ডিপ স্টেট কাজ করে। আর সেম কাজ আমরা বাংলাদেশের সঙ্গে করব। এই যে তোমরা প্রতিদিন আমাদেরকে গ্রেটার নেপাল, গ্রেটার বাংলাদেশ, গ্রেটার পাকিস্তান তো প্রথম থেকেই করতো, গ্রেটার পাকিস্তান যে থ্রেট করছো না, এর ফলস্বরূপ তোমাদেরকে প্রচুর প্রচুর দুর্ভোগ ভোগ করতে হবে, অখণ্ড দুর্ভোগ ভোগ করতে হবে। আজকে দেখুন পাকিস্তানের লোকেরা ধীরে 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 ইন্ডিয়ান কালচার অ্যাকসেপ্ট করতে শুরু করে দিয়েছে। পাকিস্তানের ধুরন্ধর হিট হয়ে গেছে অ্যান্টি পাকিস্তান মুভি, কারণ ওরা নিজেকে আর পাকিস্তানি মনে করছে না। ঠিক সেম জিনিস এবার নেপালেও হবে, যেটা নেপাল করলো। ব্যাপারগুলো ক্রোনোলজিগুলো বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে ভালো করে, যে ভারত বিরোধিতা করলে কি হয়। মানে আমাদের কাছে একটা টিম আছে যার নাম হচ্ছে র, ঠিক আছে, যারা পাগলার মতো দেশকে ভালোবাসে আর দেশের প্রতি কাজ করে। আমাদের মতো লোকরা আছে যারা পাগলার মতো দেশকে ভালোবাসে, নেপালকে বলছি, বাংলাদেশকে বলছি এবং পাকিস্তানের লোকেদেরকে বলছি, আমরা ছাড়বো না ভাই। তোরা যেমন ম্যাপ বানাচ্ছিস বড় বড়, যে আমরা এই করে নেবো ওই করে নেবো, আমি লিটারালি দখল করব, লিটারালি দখল করব। কাজ করছি আমি ফেমাস না, আমি ভাবছি তোদেরকে বলে করি, আমি কাজ করছি।
আমি ডাইরেক্টলি আমার এখানকার এমপির সঙ্গে জড়িত, থ্রু আমি ডাইরেক্টলি এখানকার পিএম এর সঙ্গে কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করছি। একবার যদি সিস্টেম পাস হয়ে যায় না, তোদের বাস হয়ে যাবে, দেখ ওটা হবেই। চল, ভালো থাক। নেপাল ভালো হবে না, যেরকমটা ইউক্রেনের সঙ্গে হয়েছিল, নেপালের সঙ্গে এখন সেটাই হবে। নেপালের ইকোনমি একদম ডেড হয়ে যাবে। ইট উইল বি আ ডেড ইকোনমি ভেরি সুন। কারণ চায়না আমাদের কম্পিটিটর, শত্রু নয়। কম্পিটিশন আর শত্রুতা আলাদা। শত্রুতা হচ্ছে আমাদের পাকিস্তান আর বাংলাদেশ। নেপালকে বলবো লাইনে আসো ভাই, তোমাদের সঙ্গে আমাদের অনেক দিনের পুরনো সম্পর্ক, যে কোনো সময় সে পুরনো সম্পর্ক ভেঙে দিও না কিছু $কয়েকশো বদলে। কারণ তোমার ওই $কয়েকশো তোমার জীবনটাও ঠিক করে কাটাবে না বলেন্দ্র শাহ। কারণ তুমি যে পথে হাঁটছো সে পথে তুমি কেবল আর কেবলমাত্র নেপালকে ধ্বংস করা ছাড়া আর তুমি কোনো কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রী হতে গেলে অনেক পড়াশোনা করতে লাগে, এক্সট্রিম লেভেলে পলিটিক্স পড়তে হয়, এক্সট্রিম লেভেলে সমীকরণ পড়তে হয়, যেটা তুমি করনি। যাই হোক, অখণ্ড ভারত তৈরি হবে, এইভাবেই তৈরি হবে। আপনারা ভারত বিরোধিতা করবেন, ধীরে ধীরে আপনাদের ইকোনমি আমরা ভাঙবো, তারপর আপনার ইকোনমি ভেঙে তারপর আপনার দেশ ভাঙবো, তারপর আপনাদের দেশে আমরা আমাদের কালচার ডিপলি ভাবে মানে রুটেড করিয়ে দিব। তারপর আপনার দেশের লোকেরা ধীরে ধীরে বলতে শুরু করবে যে হ্যাঁ আমরা ভারতীয়, হ্যাঁ আমরা ভারতীয়। দেখছেন তো আজকে বাংলাদেশে এরকম প্রচুর লোক পেয়ে যাবেন, কোটিতে লোক পাবেন যারা নিজেদেরকে আর মানে সৌদি আরবিয়ার মনে করে না, সৌদি আরবিয়ার লোক মনে করে না, তারা নিজেদেরকে মুসলমানও মনে করে না। দে আর ভেরি কনফিউজ। এবং কিছু কিছু লোক তো ক্যামেরাতে এসেও ইউটিউবে এসেও বলে যাচ্ছে যে আমরা আর ইসলামের মধ্যে থাকবো না। এই গ্যাপগুলো সনাতন ধর্মই পূরণ করবে। তুমি যখন কোনো ধর্ম মানো না, তুমি আসলে সনাতন ধর্মই মানো। বুঝতে পারছো? যখন তুমি নিজেকে বলো আমি কোনো ধর্ম থেকে বিলং করি না, আমি এক্স মুসলিম, তার মানেই তুমি সনাতন ধর্ম গ্রহণ করছো। কারণ সনাতন প্রকৃতি, নেচার, উই ফলো নেচার। তো কোনো নিয়ম নাই সনাতন ধর্মে। কোনো নিয়ম আছে? সনাতন ধর্মে কোনো নিয়ম নাই। মানলে মানো, না মানলে না মানো, কি আছে? হ্যাঁ, কিছু হাইজিন কিভাবে মেনটেন হয় করতে হয়, সুস্থ লাইফ কিভাবে লিড করতে হয়, নীতি কি, কেমন করে ভালো কর্ম করতে হয়, এই সমস্ত কিছু বলা আছে সনাতন ধর্মে। কোনো আলতু ফালতু নিয়ম সনাতন ধর্মে নেই। কিছু লোক ইমপ্লিমেন্ট করেছিল আমাদের ইতিহাসে, ওই সমস্ত বালের রীতিকে আমরা তুলে ফেলে দিয়েছি। এই ভারতের একটা বিশাল বড় সৌন্দর্য। যারা ভারতে আসে, ভারত বিরোধিতা করে, তারা ধীরে ধীরে ভারতীয় হয়ে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। অখণ্ড ভারত তৈরি হবে খুব তাড়াতাড়ি।